একটা জিনিস আসলে খুব বুঝলাম, যে কোনো কাজ করার আগে সেই কাজের উপকরণ বা সেই কাজের পূর্ব প্রস্তুতি এটা বিশেষ জরুরি। আর উপকরণগুলো সিলেক্ট করা তো সবচেয়ে বেশি জরুরি, পারফেক্ট উপকরণ সিলেক্ট করা। তো সেটা কেন বললাম, আসলে প্রত্যেক বছর আমি কাঁচা আমের মোরব্বা করে থাকি। তো মোরব্বা আমি গতানুগতিক যেই নিয়মে করি, এবারও ঠিক সেম ওই নিয়মে করছিলাম, তবে এবার আমার কাঁচা আমের মোরব্বাটা খুবই বাজে হয়েছে। সেটার একমাত্র কারণ হচ্ছে আমি সঠিক আম নির্বাচন করতে একদমই ভুল করে ফেলেছি। আমগুলো আসলে আমি বাজার থেকে কিনে এনেছিলাম। তো প্রত্যেকবার যে আচার করি সেগুলো আমাদের গাছের দেশীয় আম থাকে। তো এবার মোরব্বা করার জন্য আমি বাজারের আম ব্যবহার করেছিলাম। তো এই আমগুলো আটি শক্ত আমি নিয়েছি, মোরব্বার জন্য কিন্তু শক্ত আটির আম খুব বিশেষ প্রয়োজন। তো আমি আম নিয়েছি, কিন্তু আমি আসলে ভাবতেও পারিনি যে আমগুলো মোরব্বা করলে এরকম হয়ে যাবে। তো আমগুলোকে আমি ছিলে ধুয়ে পরিষ্কার করে তারপর একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে কেচে নিয়েছি। এভাবে কেচে নিলে আমটা ভিতরে যে টক পানিগুলো, এগুলো কতক্ষণ ভিজিয়ে রাখলে লবণ পানিতে টক পানিটা বের হয়ে আসে। তো আমি কতক্ষণ ভিজিয়ে রেখে তারপরে আমি চেপে চেপে এই টক পানিগুলো বের করে নিয়েছি আর কি। তো এরপরে আমি যেটা করেছিলাম, আমি সবসময় যেরকমভাবে করে থাকি আর কি, কারণ দেশীয় আমগুলো কিন্তু কাঁচা থাকতে ভীষণই টক হয়, যেগুলো কাঁচপিঠা আম হয় সেগুলো তো আলাদা। তো এখন আমগুলোকে আমি একটু গরম পানিতে হালকা একটু ভাপিয়ে নিব বলতে মিনিট খানেক একটু ভাপিয়ে নিব, এতে এক্সট্রা টক পানি আরও যা থাকে তা বের হয়ে যায়, এতে আমটা ভিতরে খেতে টকটা কমই লাগে। তো এই তো আমি মিনিট খানেক একটু জাল করার পরে উঠিয়ে নিয়েছিলাম। এই মিনিট খানেক জালে দেখুন আমের কি অবস্থা হয়ে গেছে, আমটা একেবারে গলে গেছে, গলা শুরু হয়ে গেছে। আমি তো একেবারে ভয়ে পেয়ে গেলাম, এটা কি হলো। কারণ সচরাচর আমি তো এভাবেই আমের মোরব্বা করি, সামান্য একটু ভাপিয়ে নেই। অনেককে দেখেছি যে শিরার মধ্যে আমটা সেদ্ধ করে, তো আমি ওরকমভাবে করি না। আমি ম্যাক্সিমাম সময়ই শিরাটা পরে দিয়ে আগে একটু মিনিট খানেকের মধ্যে একটু জাল করে নিই। তো এখন আমি শিরা করে নিচ্ছি। তো শিরাটা যখন মেল্ট হয়ে যাবে, এতে আমি আমগুলো দিয়ে দিব, কারণ এই শিরার মধ্যে কিন্তু আমটা অনেকক্ষণ রাখতে হয়, না রাখলে কিন্তু আমের ভেতরে শিরাটা ভালোভাবে যাবে না। তো আম্মুকে সবসময় দেখতাম এভাবেই মোরব্বা করে, আমার বড় চাচিকেও দেখেছি এভাবেই মোরব্বা করে। তো মোরব্বার জন্য আমি এই 2-3টা সবুজ এলাচ আর একটা দারুচিনি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। অপেক্ষা করছিলাম যে কখন চিনিটা মেল্ট হবে। তো চিনিটা হালকা একটু যখন মেল্ট হওয়া শুরু হয়েছে, তখনই আমি এতে আমগুলো দেওয়া শুরু করে দিয়েছি। সবগুলো আম দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। তা আমি আসলে ভেবেছি হয়তো হালকা একটু গলেছে, আমগুলো আসলে ওইরকমভাবে নষ্ট হবে না। কিন্তু পরে যখন মোরব্বাটা পুরোপুরিভাবে রেডি করতে যাচ্ছিলাম, একদম গলে শুধু আটিগুলো রয়ে গেছে, আর আমের যত শ্বাস আছে সব একদম বের হয়ে গলা হয়ে একদম ক্রিম মতো হয়ে গেছে। মোরব্বা কিন্তু একদম আস্তে থাকবে, ওরকমই খেতে কিন্তু বেশি মজা। তো আমি মোরব্বা করেতে একদম ভ্যাবাচাকা খেয়ে গেলাম, এটা কি হলো। কারণ সচরাচর আমি আমের মোরব্বা করে আমি ফ্রিজে স্টোর করে রাখি, আমার শ্বশুর যখন আসে ওনাকে দেই, কারণ আমার শ্বশুর আবার আমের মোরব্বাটা খেতে ভীষণই পছন্দ করে। তো এবার তো একেবারেই মাঠে মারা গেল। এই যে দেখুন উপরে শুধু আটিগুলো দেখা যাচ্ছে, আর সাইডে শিরা না, শিরার সাথে আমের মানে পাউচ যা আছে সব একদম গলে একাকার হয়ে গেছে। আর আমি এই আমটা দিয়ে আবার একটা বার্মিজ আচার দেওয়ার চেষ্টা করেছি, সেম একই অবস্থা হয়েছে, আম একদম গলে একদম একাকার হয়ে গেছে। কি আর বলবো। তার উপরে আবার হয়েছে আম গলে গেছে, বাট আমের ভিতরে না ওইরকমভাবে মিষ্টি ঢুকেনি। এটা কেন হলো বুঝলাম না। আমার হয়তো আম নির্বাচন করতেই ভুলে গিয়েছি। এজন্যই বললাম যে আসলে কোনো কাজ করার আগে উপকরণ নির্বাচন করাটা খুবই জরুরি। মানুষের জীবনটাও সেম, কোনো কাজ যে বড় কোনো কাজ সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই কিন্তু বিচার বিবেচনা করে নির্বাচন করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে জীবনসঙ্গী নেওয়ার আগে অবশ্যই ভাই বিচার বিবেচনা আর চিন্তা করে
নেবেন। হয়তো মানুষের উপরটা দেখে ভিতরটা বোঝা যায় না, তারপরেও একটু ভেবেচিন্তে একটু সময় নিয়ে জীবনসঙ্গীটা চুজ করাটা বেটার। অনেক ফ্যামিলি আছে পয়সাওয়ালা দেখে হুট করে মেয়েকে দিয়ে দেয়, বা বড় বাড়ির মেয়ে দেখে হুট করে নিয়ে আসে। এটা না করে একটু বিচার বিবেচনা করা উচিত।